চ্যাপ্টার ৩৮৫ আ স্টোরি অ্যাবাউট লাভ। আকাশের বুক চিরে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছিল। অন্ধকার সেই আকাশের দিকে তাকিয়ে ডেরিক বার্গ ওর চেনা পরিচিত কারো বাড়ির দরজায় টোকা দিল না। তার বদলে ডেরিক বার্গ সবচাইতে চওড়া রাস্তাটা ধরে সিটি অফ সিলভারের একদম শেষ মাথায় ট্রেনিং ফিল্ডের দিকে হাঁটতে লাগল। অনুসন্ধানী দলগুলো অন্ধকার থেকে ফিরে আসার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের এখানেই থাকতে হয়। এর ফলে একদিকে যেমন তারা অন্ধকারের ভেতরে কি দেখেছে বা কিসের সম্মুখীন হয়েছে সেটা সহজে সবাইকে জানাতে পারে, তেমনি তাদের এক ধরনের কোয়ারেন্টাইনেও রাখা হয়। আসলে অন্ধকারের কোনো অদ্ভুত অপদেবতা বা অশুভ শক্তি কারো শরীরের ওপর ভর করেছে কিনা সেটা বোঝার জন্যই এই ব্যবস্থা। অনেক সময় এই সব অশুভ শক্তি কারো শরীরে লুকিয়ে থাকে এবং কয়েকদিন পর হঠাৎ করে বেরিয়ে আসে। সিটি অফ সিলভারের ২০০০ বছরের অভিজ্ঞতা থেকে এই নিয়ম তৈরি হয়েছে। জিনিসটা খুব একটা জটিল না হলেও বেশ কার্যকর ছিল। অ্যাক্স অফ হারিকেনটা কোমরের পেছনে গুঁজে ডেরিক বার্গ যখন ট্রেনিং গ্রাউন্ডে ঢুকল, তখন ডেরিক বার্গের চোখ দুটো হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠল। ডেরিক বার্গ সেখানে এল্ডার লোভিয়াকে দেখতে পেল। ত্রিশোর্ধ্ব এই নারী দেখতে বেশ সুন্দরী ছিলেন। লোভিয়ার পাশাপাশি সেখানে ডেরিক বার্গের বয়সী পরিচিত দুটো মুখও দেখা গেল। সিটি অফ সিলভারের পরিবেশ বেশ প্রতিকূল হওয়ায় এখানকার জনসংখ্যা খুব একটা বাড়তে পারে না। একটি নির্দিষ্ট বয়সী মানুষের সংখ্যা খুব বেশি নয়, তাই ডেরিক বার্গ সবাইকে না চিনলেও তাদের অধিকাংশকেই আগে দেখেছে। সাধারণ শিক্ষার ক্লাসে কিংবা প্র্যাকটিস গ্রাউন্ডে ডেরিক বার্গ তাদের অনেকের সাথে সহপাঠী বা পার্টনার হিসেবে কাজ করেছে। এই বর্তমান অভিযাত্রী দলের মধ্যে ডেরিক বার্গের সবচাইতে পরিচিত মানুষটির নাম হল ডার্ক রেজেন্স। ডার্ক রেজেন্স একসময় ডেরিক বার্গের টহল দলের সাথী ছিল। ডার্ক রেজেন্স নামের এই কিশোরের উচ্চতা মাঝারি এবং সে শরীর কিছুটা গোলগাল ধরনের। ডার্ক রেজেন্স বেশ শক্তিশালী এবং হাসিখুশি মেজাজের ছেলে ছিল। ডার্ক রেজেন্সের মুখে সবসময় একটা বন্ধুসুলভ হাসি লেগে থাকত। বর্তমানে ডার্ক রেজেন্স হল জায়ান্ট পাথওয়ের সিকোয়েন্স ৮ গ্ল্যাডিয়েটর। এই মুহূর্তে দুই পক্ষ একটা স্বচ্ছ দেয়ালের মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়েছিল। ইস্পাতের মতো শক্ত এই দেয়াল ভেদ করে কোনো ছোঁয়াছুঁই সম্ভব ছিল না। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা নিশ্চিত হওয়া যায় যে অভিযাত্রী দলের সদস্যদের কোনো সমস্যা নেই। পিতামাতার মৃত্যুর পর থেকে ডেরিক বার্গ বেশ চুপচাপ এবং গম্ভীর হয়ে গিয়েছিল। সেই ডেরিক বার্গ এখন ডার্ক রেজেন্সের দিকে হাত নাড়ল। সেটা লক্ষ্য করে গ্ল্যাডিয়েটর ডার্ক রেজেন্স মাথা ঘুরিয়ে ডেরিক বার্গের দিকে তাকাল। ডেরিক বার্গ চিৎকার করে জিজ্ঞেস করল, ডার্ক, কেমন চলল সব? কোনো বিপদে পড়নি তো? যে কালো দেয়ালটা ওই এলাকায় ব্যবহার করা হয়েছে সেটা সিটি অফ সিলভারের খুব কাছেই পাওয়া যায়, যার নাম হল ডার্ক অ্যাম্বার। এটা দেখতে ইস্পাতের মতো শক্ত হলেও বেশ স্বচ্ছ এবং এর ভেতর দিয়ে শব্দ খুব ভালো যাতায়াত করতে পারে। ডেরিক বার্গের গলার স্বর কোনো বাধা ছাড়াই দেয়ালের ওপাশে পৌঁছে গেল। ডেরিক বার্গ কল্পনা করছিল যে ডার্ক রেজেন্স নিশ্চয়ই ওর চিরচেনা সেই উজ্জ্বল হাসিটা দেবে এবং হাত নাড়িয়ে বলবে, দেখো, আমি একদমই চোট পাইনি, তার মানে তো পরিষ্কার যে কোনো বিপদ হয়নি। ওসব কিছুই না। গলার স্বর শুনে ডার্ক রেজেন্স দেয়ালের দিকে কয়েক কদম এগিয়ে আসল। ডার্ক রেজেন্স হেসে উত্তর দিল, না, সবকিছু বেশ ভালোভাবেই শেষ হয়েছে। ডার্ক রেজেন্সের সেই ত্রুটিহীন হাসির দিকে তাকিয়ে ডেরিক বার্গের শরীরের ভেতর দিয়ে হঠাৎ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ডেরিক বার্গের মনে হল সে যেন রাতের বেলা কোনো ধ্বংস হয়ে যাওয়া টাওয়ার বা পোড়ো শহরে ক্যাম্প করে আছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে যেন একদলা আতঙ্ক ডেরিক বার্গের দিকে ধেয়ে আসছে। কুয়েলা ক্লাবের ভেতরে ক্লাইন মোরেত্তি এবং ডক্টর অ্যারন তাদের পারিশ্রমিক ঠিক করল। ক্লাইন মোরেত্তি ২ পাউন্ড নিতে রাজি হল। মনে মনে ক্লাইন মোরেত্তি ভাবল যে ডাক্তারদের টাকা আয় করা কতই না সহজ। আগে হলে এই ধরনের কাজের জন্য ক্লাইন মোরেত্তি বড়জোর ১০ শিলিং চেয়ে থাকত। ক্লাইন মোরেত্তি দীর্ঘশ্বাস ফেলল এবং মনে মনে পুরনো দিনের কথা ভাবল। নাইটহক্সদের সাথে কাজ করার সময় ক্লাইন মোরেত্তি মৃতদেহ সংগ্রহকারী ফ্রাইয়ের কাছে শুনেছিল যে বিখ্যাত ডাক্তারদের আয় অনেক বেশি হয়। সেই সময় লিওনার্ড মিচেল নামের সেই কবি সদৃশ লোকটা একদম আলাদাভাবে জবাব দিয়েছিল। লিওনার্ড মিচেল বলেছিল যে ব্যাকল্যান্ডের কোনো ব্যস্ত এলাকায় যদি কেউ বাড়ি কেনে এবং সেখানে চেম্বার খোলে, তবে ওটাই হবে সবচাইতে দ্রুত বড়লোক হওয়ার পথ। ক্লাইন মোরেত্তি আর ডক্টর অ্যারন ঠিক করল যে রাতের খাবারের পর তারা উইল অসেপ্টিনের ঠিকানায় যাবে। এখনও বিকেল ৩টে বাজেনি, তাই ঘোড়সওয়ারি শিক্ষক তালিম ডুমান্ট ওদের ৩ জনকে এক জায়গায় জড়ো করল। তারা সম্রাট রোসেল আবিষ্কৃত আপগ্রেড নামের একটি তাস খেলা শুরু করে দিল। খেলতে খেলতে ক্লাইন মোরেত্তি ভাবল যে সে তো ভেবেছিল টেনিস খেলবে, শুটিং প্র্যাকটিস করবে আর লাইব্রেরিতে বই পড়ে সুস্থ জীবন কাটাবে। কিন্তু কেন যে সবকিছু এমন তাসের আড্ডায় গিয়ে ঠেকল সেটা ক্লাইন মোরেত্তি নিজেও বুঝতে পারল না। সত্যি বলতে ক্লাইন মোরেত্তির এখনকার জাদুর যা দক্ষতা, তাতে ডক্টর অ্যারন, সাংবাদিক মাইক জোসেফ আর তালিম ডুমান্টের পকেটের সব টাকা খুব সহজেই খালি করে দেয়া সম্ভব ছিল।
কিন্তু ক্লাইন মোরেত্তি মনে মনে নিজেকে একজন সৎ মানুষ বলে দাবি করল, যে নিজের দক্ষতা আর ভাগ্যের ওপর বিশ্বাস রাখে। লাল ভেস্ট পরা পরিচারক যখন তাসগুলো ওলটপালট করছিল, তখন ক্লাইন মোরেত্তি একটা ক্রিম ক্র্যাকার তুলে নিয়ে কামড় দিল। এই আয়েশি জীবনের স্বাদ নিয়ে ক্লাইন মোরেত্তি মনে মনে নিজেকেই বাহবা দিল। খেলার ফাঁকে ক্লাইন মোরেত্তি একটা জিনিস লক্ষ্য করল। ঘোড়সওয়ারি শিক্ষক তালিম ডুমন্টকে আর আগের মতো বিমর্ষ বা উদাসীন দেখাচ্ছিল না। ক্লাইন মোরেত্তি এক চুমুক ব্ল্যাক টি খেয়ে ভাবল যে তালিম ডুমন্টের সেই বন্ধুর অসম প্রেমের গল্পটা কি তবে সমাধান হয়ে গেছে। একজন গোয়েন্দা হিসেবে ক্লাইন মোরেত্তি জানত যে সবার সামনে এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করা ঠিক হবে না। তাই ক্লাইন মোরেত্তি নিজেকে সামলে নিল এবং খেলায় মন দিল। বিকেল 5টার সময় মাইক জোসেফকে ওর অফিসে ফিরে যেতে হল। তাই খেলা বন্ধ হয়ে গেল এবং ক্লাইন মোরেত্তি শেষ পর্যন্ত 5 শিলিং জিতল। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল যে ইদানিং ওর ভাগ্যটা বেশ ভালোই যাচ্ছে। খেলার টেবিল ছেড়ে ডক্টর অ্যারন যখন ওয়াশরুমের দিকে গেল, তখন ক্লাইন মোরেত্তি নিচু স্বরে তালিম ডুমন্টকে জিজ্ঞেস করল, তালিম, তোমার সেই বন্ধুর সমস্যার কি সমাধান হয়েছে? তালিম ডুমন্ট হাতের তাসগুলো টেবিলে রাখার সময় 1 সেকেন্ডের জন্য থামল। তারপর তালিম ডুমন্ট হেসে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অনেকটা তেমনই বলতে পারো। তালিম ডুমন্ট কথাগুলো বলতে বেশ আগ্রহী দেখাচ্ছিল। তালিম ডুমন্ট বলল, আসলে ব্যাপারটা অতটা গুরুতর ছিল না, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছিলাম। তালিম ডুমন্ট বুঝিয়ে বলল যে এক সম্ভ্রান্ত পরিবারের যুবক একজন সাধারণ মেয়ের প্রেমে পড়েছিল। তালিম ডুমন্ট জানাল যে ওই ধরনের উঁচু বংশের ছেলেদের অবশ্যই কোনো অভিজাত ঘরের মেয়েকে বিয়ে করতে হয়, এমনকি কোনো বড়লোকের মেয়ে হলেও তাদের চলে না। শুনে ক্লাইন মোরেত্তি ভাবল যে শুধু শুধু সে মনে মনে এত সব অদ্ভুত গল্প বানিয়েছিল। ক্লাইন মোরেত্তি ভেবেছিল যে হয়তো ওই ছেলেটি কোনো দানব বা অমানবিক কারো প্রেমে পড়েছে। হাসতে হাসতে ক্লাইন মোরেত্তি বলল, আমি যতটুকু জানি সমাজের এই উঁচুতলার মানুষরা তো রক্ষিতা রাখতে দ্বিধা করে না। তালিম ডুমন্ট দীর্ঘশ্বাস ফেলে চেঁচিয়ে উঠল, না শার্লক, তুমি বুঝবে না। ভালোবাসা, বোঝো তো ভালোবাসা জিনিসটা কি? তালিম ডুমন্ট জানাল যে ওই যুবকটি শুধু ওই সাধারণ মেয়েটিকেই বিয়ে করতে চায়। ক্লাইন মোরেত্তি মনে মনে ভাবল যে সে তো একজন অবিবাহিত একা মানুষ, ভালোবাসা সে আবার কি বুঝবে। ক্লাইন মোরেত্তি কোনো জবাব খুঁজে না পেয়ে চুপ করে রইল। তালিম ডুমন্ট নিজের মনেই বিড়বিড় করতে লাগল। তালিম ডুমন্ট বলল যে একসময় সে ভেবেছিল ক্লাইন মোরেত্তিকে বলবে কোনো অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ খুঁজে বের করতে, যাতে গোপনে কাজটা হাসিল করা যায়। কিন্তু তালিম ডুমন্ট নিজেকে একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে দাবি করল এবং জানাল ওটা কেবল একটা চিন্তাই ছিল। কুতূহলী ক্লাইন মোরেত্তি জিজ্ঞেস করল, তারপর শেষমেশ কিভাবে সমাধান হল? তালিম ডুমন্ট 1 কাপ কফি নিয়ে তাতে চুমুক দিল। তালিম ডুমন্ট জানাল যে সমাধানটা ওর চিন্তার চাইতেও সহজ ছিল। সে সরাসরি ওই মেয়েটির কাছে গিয়ে সব সমস্যার কথা খুলে বলেছে। মেয়েটি খুব বুদ্ধিমতী এবং সে নিজে থেকেই ওই যুবককে ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছে। তালিম ডুমন্ট মেয়েটির অনেক প্রশংসা করল। সে জানাল যে মেয়েটি বেশ নম্র, দয়ালু এবং সুন্দরী। এমনকি তালিম ডুমন্ট এও বলল যে যদি সামাজিক মর্যাদার কথা মাথায় না থাকত, তবে সে হয়তো নিজেই মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসে ওর হাতে চুমু খেত। ক্লাইন মোরেত্তি ওর চায়ের কাপটা তুলে নিয়ে বলল, যাক, তবে তো আমার আর কোনো সাহায্য দরকার পড়ল না। পৃথিবী থেকে আসা এই মানুষটির আসলে অন্যের প্রেম ভাঙার কাজে কোনো আগ্রহই ছিল না, তবে অন্যের হাঁড়ির খবর শোনাটা অন্য ব্যাপার। কুয়েলাক ক্লাবে রাতের খাবার শেষ করে তারা সোনিয়া লবস্টারের স্বাদ নিল। তারপর ক্লাইন মোরেত্তি আর ডক্টর অ্যারন ডক্টরের গাড়িতে চড়ে উত্তর বড়োর 66 ডাল্টন স্ট্রিটে উইল অসেপ্টিনের বাড়ির দিকে রওনা হল। ডক্টর অ্যারন এই ঠিকানাটা অনেক আগে থেকেই মুখস্থ করে রেখেছিল। ক্লাইন মোরেত্তি ধারণা করল যে উইল অসেপ্টিনের যাবতীয় মেডিকেল রেকর্ড নিশ্চয়ই নাইটহক্সরা হাসপাতাল থেকে সরিয়ে নিয়েছে। একজন প্রাক্তন নাইটহক্স হিসেবে ক্লাইন মোরেত্তি জানত যে তারা কতটা নিখুঁতভাবে কাজ করে। ক্লাইন মোরেত্তি মনে মনে একটা তেতো হাসি হাসল আর দীর্ঘশ্বাস ফেলল। কলিং বেলের শব্দ শুনে একটু পর দরজা খুলে গেল। সাদাকালো পোশাক পরা এক মেইড দরজায় এসে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনারা কাকে খুঁজছেন? ডক্টর অ্যারনকে আগের মতোই গম্ভীর দেখে ক্লাইন মোরেত্তি নিজেই কথা শুরু করল। ক্লাইন মোরেত্তি জানাল তারা উইল অসেপ্টিনকে খুঁজছে এবং তার ডাক্তার এসেছে শরীরের খোঁজ নিতে। সেই মেয়েটি বোকার মতো জবাব দিল যে সে উইল অসেপ্টিনকে চেনে না, কারণ সে মাত্র কয়েকদিন হল এখানে কাজে এসেছে। মেয়েটি ওর মালিককে ডেকে আনতে ভেতরে গেল। অপেক্ষা করার সময় ডক্টর অ্যারন নিচু স্বরে বলল, তোমার বানানো অজুহাতটা তো আমার কাছেও সত্যি মনে হচ্ছিল। ক্লাইন মোরেত্তি মুচকি হেসে বলল, একজন গোয়েন্দার এটাই তো প্রাথমিক গুণ। একটু পরেই 50 এক প্রৌঢ় ভদ্রলোক দরজার কাছে এগিয়ে আসলেন। তিনি গম্ভীর গলায় জানালেন যে উইল অসেপ্টিন আর ওর পরিবার অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। তিনি একটা তারিখের কথা উল্লেখ করলেন। ডক্টর অ্যারন মনে মনে হিসেব করে কপালে ভাঁজ ফেলল। ডক্টর অ্যারন অবাক হয়ে জিজ্ঞেস করল, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার মাত্র 2 দিন পরেই তারা কেন বাড়ি ছাড়ার ঝামেলা করতে যাবে? ডক্টর অ্যারন এমন ভাব করছিল যেন সে সত্যিই ওর রোগীর খোঁজ নিতে এসেছে।
ক্লাইন মোরেত্তি কিছুটা অবাক হয়ে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করল যে তিনি এই তারিখটা এত নিখুঁতভাবে মনে রেখেছেন কিভাবে। সাধারণত নতুন ভাড়াটেরা বাড়ি খালি হওয়ার বেশ কিছুদিন পরেই ওঠে। ওই বয়স্ক ভদ্রলোক বিরক্ত হয়ে জবাব দিলেন যে আগেও একজন এসে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করে গেছে, এমনকি সেই কারণে তাকে বাড়ির মালিকের কাছেও যেতে হয়েছিল। শুনে ক্লাইন মোরেত্তি বুঝল যে ওটা নিশ্চয়ই নাইটহক্সরা ছিল। কোনো আশা ছাড়াই ক্লাইন মোরেত্তি জিজ্ঞেস করল তারা কোথায় গেছে, সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। ওই ভদ্রলোক সংক্ষেপে না বলে দিলেন। ক্লাইন মোরেত্তি ইতস্তত করে জিজ্ঞেস করল তারা কি পেছনে কিছু ফেলে গেছে কিনা। ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলে জানালেন যে কিছু জিনিস ফেলে গিয়েছিল, কিন্তু আগেরবার যারা এসেছিল তারা সবকিছু সাথে করে নিয়ে গেছে। ক্লাইন মোরেত্তি মনে মনে খুব হতাশ হল। নাইটহক্সরা সবসময় ক্লাইন মোরেত্তির চিন্তার এক কদম আগে থাকে। আর কোনো সূত্র না পেয়ে ক্লাইন মোরেত্তি আর ড অ্যারন সেখান থেকে বিদায় নিল। ক্লাইন মোরেত্তি ড অ্যারনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আপনার মনের খটকা কাটতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ড অ্যারন কয়েক সেকেন্ড চুপ করে থেকে দীর্ঘশ্বাস ছাড়ল। ড অ্যারন বলল যে এখন আর সে অতটা চিন্তিত নয়। সে একজন ডাক্তার মাত্র এবং নিজের কাজ নিয়েই তার থাকা উচিত। ড অ্যারন ঠিক করল যে এখন থেকে সে শুধু রোগীর সাথে ডাক্তারের সম্পর্কটাই বজায় রাখবে এবং কে কি ভাবল বা কে কেন নিষ্ঠুর হল সেটা নিয়ে আর মাথা ঘামাবে না। ক্লাইন মোরেত্তিও ওর সাথে একমত হল। তারপর ক্লাইন মোরেত্তি স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল সে সময় উইল অসেপ্টিনের বাম পায়ে আসলে ঠিক কি হয়েছিল। ড অ্যারন মনে করার চেষ্টা করে বলল যে ছেলেটার বাম পায়ের নিচের দিকে একটা অদ্ভুত টিউমার হয়েছিল। সেই টিউমারটা একটা আংটির মতো হয়ে ওর রক্ত চলাচলের নালীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল। ড অ্যারন জানাল যে ছেলেটা খুব একটা কান্নাকাটি করেনি, কেবল কিছুটা ভয় পেয়েছিল। তারা পাটা বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় শেষ রক্ষা হয়নি।